মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু সায়েন্স দাদা। এই ভিডিওতে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ওয়েস্টবেঙ্গল বোর্ড থেকে দেওয়া বায়োলজি দেখো একটি স্যাম্পল কোশ্চেন পেপার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করা হবে। এই স্যাম্পল কোশ্চেন পেপারে টোটাল নোটটা তোমরা দেখো, সায়েন্স দাদা মেম্বারশিপ বলে একটা মেম্বারশিপ রয়েছে, 59 তার ফিস, ওটাতে যাও, ডিটেলস নোটটা তুমি পেয়ে যাবে। আর এই ভিডিওতে প্রত্যেকটা প্রশ্ন ডিটেল অ্যানালাইসিস করে বানানো হবে। আমাদের টিম তোমাদের উপকারের জন্য, অর্থাৎ তোমাদের এক্সাম ভালো হোক তার জন্য কিন্তু দিন রাত ননস্টপ কাজ করে যাচ্ছে। তোমাদের সব থেকে সেরা এক্সাম দাও। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। চলো শুরু করছি মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা। মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু সায়েন্স দাদা। আজকের এই ভিডিওতে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের বায়োলজির পশ্চিমবঙ্গ পর্ষদের দেওয়া একটি স্যাম্পল কোয়েশ্চেন পেপার সম্পূর্ণ উত্তরসহ আলোচনা করব। তোমাদের এই সেমিস্টারে ফুল মার্কস রয়েছে 35, আর এর জন্য সময় থাকবে 1.5 ঘন্টা, কোনো স্কুলে 2 ঘন্টাও দিতে পারে। দেখো, সেকশন এ 4টা কোয়েশ্চেন রয়েছে 2 মার্কের, সেকশন বি এ রয়েছে 3 মার্কের 6টা কোয়েশ্চেন, যার মধ্যে টোটাল থাকবে 18। এরপরে দেখো, সেকশন সি এর কোয়েশ্চেন 4 মার্কের একটা থাকবে আর 5 মার্কের থাকবে, অর্থাৎ সেকশন ডি এ থাকবে 5 মার্কের কোয়েশ্চেন একটা। দেখলে, এটা হচ্ছে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ পর্ষদে দেওয়া স্যাম্পল কোয়েশ্চেন পেপারটা। এই কোয়েশ্চেন পেপারটায় আমি তোমাদেরকে সম্পূর্ণ উত্তর সহ ব্যাখ্যা করে দেব। এরপরে দেখো, সেকশন এ এর ফার্স্ট কোয়েশ্চেন, আর কিউ বলতে কি বোঝো? 1 গ্রাম ফ্যাটের আর কিউ গণনা করো। আর কিউ হচ্ছে মেনলি আমাদের যে শ্বাসক্রিয়াটা রয়েছে, সেই শ্বাসক্রিয়ার সময় যে নির্গত কার্বন ডাইঅক্সাইড রয়েছে আর গৃহীত অক্সিজেন, সেই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণের অনুপাতটাকে আর কিউ বলা হয়। এটি কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের মতো বিভিন্ন শ্বাসযন্ত্রের স্তরগুলি অক্সিডেশনের দক্ষতা নির্ধারণ করতে ব্যবহৃত হয়। এরপর আর কিউ ইকুয়ালস টু কী হয়? নির্গত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাই গৃহীত অক্সিজেনের পরিমাণ। এরপরে যদি আমরা 1 গ্রাম ফ্যাটের আর কিউ গণনা করি, তাহলে প্রথমত ফ্যাটের ক্ষেত্রে আর কিউ সাধারণত আমরা কত জানি? 0.7-এর কাছাকাছি, মানে 0.7-এর কম হয় বা অনেক কাছাকাছি হয়, এর থেকে বেশি হয় না, ঠিক আছে। ফ্যাটের রাসায়নিক গঠন অনুসারে কি হয়? তোমার কার্বোহাইড্রেটের তুলনায় বেশি কার্বন এবং হাইড্রোজেন পরমাণু ধারণ করে, যার কারণে কি হয়? অক্সিজেনের প্রয়োজন বেশি হয়। আর ফ্যাটের ক্ষেত্রে আর কিউ এর মান গণনা করার জন্য কি হয়? ফ্যাটের রাসায়নিক বিক্রিয়াটি জানার প্রয়োজন হয়। এবার তুমি উদাহরণ হিসেবে বলতে পারো, যেমন ট্রিপল মিটেনের মতো ফ্যাটের জন্য আর কিউ গণনা করা যেতে পারে। যেমন দিয়েছে দেখো, 2C51H9 8O6 প্লাস 1450O2 বিক্রিয়া করে কি আসছে? 102CO2 প্লাস 98H2O। এবার আর কিউ গণনা করলে কি আসছে? আর কিউ ইকুয়ালস টু 102CO2 বাই 145O2, এটা অ্যাপ্রক্সিমেটলি 0.7 আসবে। নেক্সট কোয়েশ্চেন, কেমিও সমিসিসের প্রয়োজনীয়তা উল্লেখ করো। এরপর বলেছে যে কেমিও অসমোসিসের প্রয়োজনীয়তা, তাই তো? কেমিও অসমোসিসের প্রয়োজনীয়তা হচ্ছে কোষের মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে যে এটিপি রয়েছে সেটা তৈরির একটি প্রক্রিয়া। এটিপি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থেকে কি করে? প্রোটিন গ্রেডিয়েন্ট ব্যবহার করে, আর এটি এটিপি সিনথেসকে শক্তি যোগায়। ওকে, আর তোমার যে এছাড়াও অনেকগুলো পয়েন্ট হতে পারে, যেমন কেমিও অসমোসিস যে রয়েছে সেই প্রক্রিয়াটি কোষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। এর কারণ হচ্ছে এটি কোষের শক্তি উৎপাদনের প্রধান পদ্ধতি। এছাড়াও কোষের বিভিন্ন কাজের প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে, যেমন তোমার হতে পারে পেশি সংকোচন, আবার হতে পারে স্নায়ু আবেগ সঞ্চালন, তাছাড়াও প্রোটিন সংশ্লেষ, সক্রিয় পরিবহন। এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে যে কোন টিস্যুকে পেসমেকার বলা হয় এবং কেন? মেইনলি এসএ নোড যে রয়েছে, হৃৎপিণ্ডের এসএ নোড, একেই পেসমেকার বলা হয়। এর কারণ হিসেবে তুমি বলতে পারো যে এসএ নোড হলো হৃৎপিণ্ডের একটি বিশেষিত টিস্যু, যা কী করে? বৈদ্যুতিক আবেগ তৈরি করে। এছাড়াও বৈদ্যুতিক আবেগ হৃৎপিণ্ডের পেশিগুলি সংকোচন নিয়ন্ত্রণ করে, তাছাড়া হৃৎপিণ্ডের ছন্দ বজায় রাখে। তাছাড়াও তুমি বলতে পারো যে এসএ নোড নিজেই বৈদ্যুতিক আবেগ তৈরি করতে সক্ষম হয়, যে কারণে এটি হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার হিসেবে কাজ করে। এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, লাল এবং সাদা পেশি ফাইবারের মধ্যে পার্থক্য করো। এবার লাল পেশি ফাইবার যে রয়েছে এটার মধ্যে এটা হতে পারে, যেমন এটা হচ্ছে মায়োগ্লোবিনের পরিমাণ বেশি থাকে, যা কী করে? অক্সিজেন সঞ্চয় করে এবং পেশিকে লাল রং দেয়। আর এটা কি হয়? ধীর গতিতে সংকুচিত হয় কিন্তু দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে।
তাছাড়াও তুমি বলতে পারো অ্যারোবিক যে রয়েছে অ্যারোবিক শোষণ, সেই শোষণ প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন করে। তাছাড়াও দীর্ঘস্থায়ী কার্যকলাপের জন্য উপযোগী, যেমন তুমি বলতে পারো ম্যারাথন দৌড়। এরপরে সাদা পেশি ফাইবার যে রয়েছে সেটা, তাই তো সাদা পেশি ফাইবারের ক্ষেত্রে কি এতে হচ্ছে মায়োগ্লোবিনের পরিমাণ কম থাকে, তাই এরা কি হয় সাদা দেখায়। এরা দ্রুত গতিতে সংকুচিত হয় কিন্তু দ্রুত ক্লান্ত হয়ে যায়। এছাড়াও তুমি বলতে পারো যে অ্যানারোবিক শোষণ প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন করে, তারপর স্বল্পস্থায়ী হয়, তীব্র কার্যকলাপের জন্য উপযোগী হয়, যেমন তুমি বলতে পারো স্প্রিন্ট দৌড়। এরপরে দেখো সেকশন বি এর 3 মার্কের 6টা কোয়েশ্চেন রয়েছে, টোটাল থাকবে 18 মার্ক। প্রথমে একটা দেখো গ্রাফের চিত্র আছে, বলেছে যে গ্রাফ অধ্যয়ন করো এবং নিম্নলিখিত উত্তর দাও। এরপরে দেখো গ্রাফের যে 5-এর এ নাম্বার কোয়েশ্চেনটাতে বলেছে বক্ররেখা এ বি এবং সি বিন্দুগুলির কোন গুণিনিয়োগটি আলোকে সীমাবদ্ধকারী হিসেবে প্রতিনিধিত্ব করে, ব্যাখ্যা করো। নেক্সট বিয়ে বলেছে আপতিত আলোর তীব্রতা বৃদ্ধি পেয়ে সর্বোত্তম সীমার চেয়ে এক বিন্দুতে পৌঁছালে কি ঘটে। আর সি বলেছে কোন উদ্ভিদে আলো সীমাবদ্ধকারী হিসেবে কাজ করে না। দেখো প্রথমে যে বলেছে 5-এর এ নাম্বারে, এটার উত্তরে হবে তোমার ব্যাখ্যা হিসেবে বলতে গেলে প্রথমত তুমি বলতে পারো যে এ বিন্দুতে আলোকের তীব্রতা কম থাকার কারণে সালোক সংশ্লেষের হার কম হয়। তাছাড়াও আলোর তীব্রতা বাড়ার সাথে সাথে কি হয় সালোক সংশ্লেষের হারও বাড়তে থাকে, যা কি করে বক্ররেখার যে ঊর্ধ্বমুখী প্রবণতা দ্বারা প্রমাণিত হয়। আর তুমি এছাড়াও বলতে পারো যে বি বিন্দুতে সালোক সংশ্লেষের হার আলোর তীব্রতা বৃদ্ধির সাথে আর বাড়ে না, অর্থাৎ আলো একটি সীমাবদ্ধকারী গুণিনিয়োগ হিসেবে কাজ করে না। আর তাছাড়াও সি বিন্দুটা যে রয়েছে সেই সি বিন্দুতে সালোক সংশ্লেষের হার একটি স্থির মান পর্যন্ত পৌঁছায়, যা কি করে নির্দেশ করে যে আলো তার সীমাবদ্ধকারী গুণিনিয়োগ হয়। এরপরে দেখো বি নাম্বারে বলেছে আপতিত আলোর তীব্রতা বৃদ্ধি পেয়ে সর্বোত্তম সীমার চেয়ে এক বিন্দুতে পৌঁছালে কি ঘটবে, তাই তো এটাতে তোমার মেনলি সালোক সংশ্লেষের জন্য আলোর একটি নির্দিষ্ট তীব্রতার প্রয়োজন হয়। যখন কি হয় আলোর তীব্রতা সর্বোত্তম সীমায় পৌঁছায় তখন কি হবে সালোক সংশ্লেষের হারটা সর্বোচ্চ হয়ে যাবে। আর এছাড়াও তোমার আলোর যে তীব্রতা রয়েছে সেটা বাড়লেও সালোক সংশ্লেষের হার কি হবে আর বাড়বে না। এর কারণটা কি, এর কারণে তুমি বলতে পারো অন্যান্য যে গুণিনিয়োগগুলো রয়েছে যেমন কার্বন ডাইঅক্সাইড বা তাপমাত্রার সীমাবদ্ধকারী হয়ে যায়। ওকে, নেক্সট সি নাম্বারে বলেছে C4 উদ্ভিদ যেমন ভুট্টা বা আখ এ আলোর সীমাবদ্ধকারী হিসেবে কাজ করে না, এর ব্যাখ্যা করতে বলেছে, তাই তো এর ব্যাখ্যা হিসেবে তুমি বলতে পারো যে C4 যে উদ্ভিদগুলি রয়েছে সেখানে কি হয় কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের একটি বিশেষ প্রক্রিয়া থাকে, যা কি হয় তাদের উচ্চ আলোর তীব্রতাও সালোক সংশ্লেষ করতে সক্ষম করে। ওকে, এছাড়াও এই যে এই উদ্ভিদগুলিতে কার্বন ডাইঅক্সাইড সীমাবদ্ধকারী গুণিনিয়োগ হয়ে যায় কিন্তু আলো হয় না। তাছাড়াও C4 উদ্ভিদগুলি সাধারণত উষ্ণ এবং শুষ্ক অঞ্চলে জন্মায়, যেখানে কি হয় আলোর তীব্রতা বেশি থাকে। এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে শ্বাস প্রশ্বাসের আয়তন দেখানো গ্রাফ। একটা গ্রাফের ছবি দেওয়া আছে, ভালো করে দেখে নাও গ্রাফের ছবিটা, দেখলে। এরপরে এ নাম্বার কোয়েশ্চেনে বলেছে যে বি এবং এইচকে প্রতিনিধিত্ব করে অন্যান্য বি এবং এইচ কি প্রতিনিধিত্ব করে, অন্যান্য খণ্ড দ্বারা এইচ কিভাবে প্রতিনিধিত্ব করা যেতে পারে। এটার উত্তরে তুমি বলতে পারো যে বি আছে, বি এর ক্ষেত্রে হলো তোমার শ্বাস প্রশ্বাসের আয়তন, যা কি করে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের সময় গৃহীত বা বর্জিত বাতাসের পরিমাণকে নির্দেশ করে। ওকে, আর এইচটা কি করে, এইচ হলো তোমার আবিষ্ট আয়তন, যা সর্বোচ্চ শ্বাস ছাড়ার পরে কি হয় ফুসফুসের যে অবশিষ্ট থাকা বাতাস রয়েছে তার পরিমাণকে নির্দেশ করে। এরপরে বলেছে যে অন্যান্য খণ্ড দ্বারা এইচ কিভাবে প্রতিনিধিত্ব করা যেতে পারে। এর ক্ষেত্রে তোমার হবে যে কার্যকরী অবশিষ্ট ক্ষমতা তোমার একটি নিঃশ্বাসের শেষে ফুসফুস থেকে বাতাস পরিমাণকে বোঝায়, এফআরসি অবশিষ্ট আয়তন এবং নিঃশ্বাস ছাড়ার রিজার্ভ আয়তন সমষ্টি। ওকে, এরপরে যে 6-এর বি নাম্বার কোয়েশ্চেনটি রয়েছে সেটা দেখো, বলেছে কোনটি নির্দেশ করে যে কত পরিমাণ বায়ু কখনোই বহিষ্কৃত হবে না, এর আয়তন উল্লেখ করো। এটা তোমার অ্যান্সারে হবে যে এইচ যে রয়েছে সেটা নির্দেশ করে যে কত পরিমাণ বায়ু কখনোই বহিষ্কৃত হবে না, যা হলো অবশিষ্ট আয়তন। এর আয়তন কত, প্রায় ধরো 1200 মিলিলিটারের মতো হবে। এরপরে নেক্সট কোয়েশ্চেনে আসো। নেক্সট কোয়েশ্চেনে বলেছে 7-এর এ নাম্বার
অক্সিজেনের বিয়োজন বক্ররেখা কি? এর তাৎপর্য বর্ণনা করো। আর বি নাম্বারে বলেছে শ্বাস প্রশ্বাসের ছন্দ নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা কেন নগণ্য, তাই তো। এবার এ নাম্বার কোয়েশ্চেনে বলেছে যে অক্সিজেনের বিয়োজন বক্ররেখা, এটা হবে, এটি এমন একটি গ্রাফ যা রক্তের অক্সিজেন আংশিক চাপ এবং হিমোগ্লোবিনের অক্সিজেন সম্পৃক্তির মধ্যে সম্পর্ক দেখায়। এর তাৎপর্য হিসেবে তুমি বলতে পারো যেমন অক্সিজেন পরিবহন, অক্সিজেন সরবরাহ, এছাড়াও তুমি বলতে পারো যে শারীরবৃত্তীয় অবস্থা। এরপর অক্সিজেনের যে পরিবহন রয়েছে সেটা বক্ররেখাটি দেখায়, যা কি করে ফুসফুসের যেখানে অক্সিজেনের আংশিক চাপ বেশি সেখানে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে দ্রুত সম্পৃক্ত হয়, টিস্যুতে যেখানে অক্সিজেনের আংশিক চাপ কমায় সেখানে হিমোগ্লোবিন অক্সিজেন ছেড়ে দেয়। এরপরে অক্সিজেন যে সরবরাহ হয় সেখানে কি হয়, বক্ররেখার আকার পরিবর্তনের মাধ্যমে কোথা থেকে ডান থেকে বাম দিকে সরে যাবে। এরপরে বিভিন্ন শারীরিক পরিস্থিতিতে যেমন তোমার ব্যায়াম, জ্বর, টিস্যুতে কি করবে, অক্সিজেন সরবরাহের পরিবর্তন বোঝা যায়। তাছাড়াও আমি বলেছিলাম যে শারীরবৃত্তীয় অবস্থা, তাই তো। এই অবস্থায় কি হয়, বক্ররেখাটি বিভিন্ন শারীরবৃত্তীয় অবস্থায় যেমন তোমার পিএইচ, তাপমাত্রা, অক্সিজেনের পরিবহনের ওপর প্রভাব বুঝতে সাহায্য করে। এরপরে বি নাম্বারের অ্যান্সার হবে, এখানে কারণটা যেহেতু ব্যাখ্যা করতে বলেছে, তো প্রথমতই কার্বন ডাইঅক্সাইডের ভূমিকাতে আমি বলতে পারি যে শ্বাস প্রশ্বাসের ছন্দ প্রধানত মস্তিষ্কের মেডুলা অবলাঙ্গাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা কী করে রক্তের যে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা দ্বারা উদ্দীপিত হয়। কার্বন ডাইঅক্সাইডের মাত্রা সামান্য বৃদ্ধি পেলেও শ্বাস প্রশ্বাসের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এছাড়াও তুমি বলতে পারো যে অক্সিজেনের সংবেদনশীলতা, এখানে কি হয়, মস্তিষ্কের যে অক্সিজেন সংবেদনশীলতা কম হয়, মস্তিষ্কের অক্সিজেনের সংবেদনশীলতা তাহলে কম হয়। রক্তের অক্সিজেনের মাত্রা খুব বেশি কমে গেলে যেমন চরম উচ্চতায়, তবে শ্বাস প্রশ্বাসের হার কিছুটা বৃদ্ধি পায়। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আসো। নেক্সট কোয়েশ্চেনে বলেছে চিত্রটি অধ্যয়ন করো এবং নিচের প্রদত্ত উত্তরগুলি দাও। চিত্রটা দেখে নাও ভালো করে। ফার্স্ট কোয়েশ্চেন, এ নাম্বার কোয়েশ্চেনে বলেছে জৈব রাসায়নিক পদ চিহ্নিত করো, এটি কোথায় ঘটে। রাসায়নিক C6 এবং C4 এর নাম লেখো। চিত্রে দেখানো কোন পণ্যটি সাবস্ট্রেট লেভেল বিক্রিয়ার গুণফল, তাই তো। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনের উত্তরে হবে যে জৈব রাসায়নিক পদটি হলো ক্রেবস চক্র। তাহলে কি এটি ক্রেবস চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র এটাকে বলা হয়। এটি মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঘটে, এটি তাহলে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঘটে। এরপরে C6 সাইট্রিক অ্যাসিড, মানে C6 এর পুরো নাম হচ্ছে বা রাসায়নিক নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড, আর C4 এর হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এরপরে চিহ্নে দেখানো যে সেটা রয়েছে সেটা হচ্ছে জিটিপি, যেটা সাবস্ট্রেট লেভেলের বিক্রিয়ার গুণফল হয়। নেক্সট কোয়েশ্চেন, বিশ্রামের সম্ভাবনা বলতে তুমি কি বোঝো। উদ্দীপকের আগমনের পর থেকে এটি কিভাবে পরিবর্তিত হয়েছে, তাই তো। বিশ্রামের সম্ভাবনা, একটি স্নায়ুকোষ বা পেশিকোষ যখন বিশ্রামে থাকে, অর্থাৎ আমরা যেমন ঘুমোই সেরকম, মানে নিদ্রায় থাকে, তখন কি হয়, কোষের অভ্যন্তর এবং বাইরের মধ্যে একটি বৈদ্যুতিক বিভব পার্থক্য থাকে। তাহলে কি হয়, বাইরের আর ভিতরের মধ্যে বৈদ্যুতিক পার্থক্য হয়। এই বিভব পার্থক্যকে বিশ্রামের সম্ভাবনা বলে। হয়ে গেল বিশ্রামের সম্ভাবনা। এরপরে তোমরা মেনলি যে সাধারণত একটি স্নায়ুকোষের বিশ্রামের সম্ভাবনা প্রায় -70 মিলিভোল্ট, তাহলে কত, -70 মিলিভোল্ট। এর মানে হলো কোষের অভ্যন্তরটি কোষের বাইরের তুলনায় 70 মিলিভোল্ট নেগেটিভ হয়। এরপরে যখন উদ্দীপকের আগমনের পর পরিবর্তন হবে তখন কি হবে, যখন একটি উদ্দীপক একটি স্নায়ুকোষে পৌঁছাবে তখন কি হবে, কোষের ঝিল্লির আয়ন চ্যানেলগুলি খোলে, সোডিয়াম আয়ন কোষের অভ্যন্তরে প্রবেশ করে, যার ফলে কোষের অভ্যন্তরটি কম নেগেটিভ হয়ে যায়। এই প্রক্রিয়াটিকে বলে ডিপোলারাইজেশন। যদি ডিপোলারাইজেশন একটি নির্দিষ্ট থ্রেশহোল্ড অতিক্রম করে তবে একটি অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করে। অ্যাকশন পোটেনশিয়াল হলো একটি বৈদ্যুতিক সংকেত যা স্নায়ুকোষের মাধ্যমে দ্রুত ভ্রমণ করে। আর অ্যাকশন পোটেনশিয়াল শেষ হওয়ার পরে কোষটি তার বিশ্রামের সম্ভাবনাতে ফিরে আসে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে যে ঝোল তৈরির সময় মাইক্রোপ্রোপাগেশনের সময় সাইটোকাইনিন অনিচ্ছাকৃতভাবে এড়িয়ে গিয়েছিল, সম্ভাব্য পর্যবেক্ষণের সংক্ষিপ্ত বিবরণ দাও। ইথিলিনের কাজ বর্ণনা করো।
মাইক্রোপ্রোপাগেশন হলো একটি কৌশল যা উদ্ভিদ কোষ বা টিস্যু থেকে প্রচুর সংখ্যক উদ্ভিদ তৈরি করতে ব্যবহৃত হয়। সাইটোকাইনিন হলো একটি উদ্ভিদ হরমোন যা কোষ বিভাজন এবং অঙ্কুর বৃদ্ধিতে সহায়তা করে। দেখো, মাইক্রোপ্রোপাগেশনের মাধ্যমে কী হয় বলো তো? বিভিন্ন উদ্ভিদ বা চারা তৈরির প্রক্রিয়া। এরপরে যদি ঝোল তৈরির সময় সাইটোকাইনিন অনিচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয় তবে বিভিন্ন ধরনের হয় তোমার কি বলে ওটাকে পর্যবেক্ষণ দেখা যায়, যেমন তোমার অঙ্কুর বৃদ্ধিতে বাধা, তারপর শিকড় বৃদ্ধি, কম সংখ্যক চারা, এরকম হতে পারে। এবার সাইটোকাইনিনের অভাবে অঙ্কুর বৃদ্ধি ধীরে হয়ে যাবে, যা বন্ধ হয়ে যেতে পারে। আবার শিকড় বৃদ্ধির ক্ষেত্রে কী হবে? সাইটোকাইনিনের অভাবে শিকড় বৃদ্ধি ত্বরান্বিত হতে পারে। আবার কম সংখ্যক যদি চারা বলি তাহলে মাইক্রোপ্রোপাগেশনের ফলস্বরূপ চারার সংখ্যা কমে যাবে। এরপরের কোয়েশ্চেনে বলেছিল যে ইথিলিন হলো একটি উদ্ভিদ হরমোন যা বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে বলা হয়েছিল যে কোন হরমোনের কথা, তো এখানে হবে ইথিলিন। তো ইথিলিনের যে বিভিন্ন কাজ, যেমন ফল পাকানোর ক্ষেত্রে কি ইথিলিন ফল পাকানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। তারপর পাতা ঝরার ক্ষেত্রে ইথিলিন পাতা ঝরাকে উদ্দীপ্ত করে। ফুল ফোটা, কিছু উদ্ভিদে ইথিলিন ফুল ফোটাতে সহায়তা করে। এছাড়াও তুমি বলতে পারো স্টেম বৃদ্ধি, যেমন ইথিলিন কিছু উদ্ভিদের স্টেম বৃদ্ধিকে বাধা দেয়। আর তাছাড়াও হবে অঙ্কুরোদ্গম, ইথিলিন অঙ্কুরোদ্গমকে প্রভাবিত করতে পারে। নেক্সট সেকশন সি এর, যেখানে 4 মার্কের একটাই কোশ্চেন থাকবে। কোশ্চেনটা দেখো, বলেছে যে নিচের গ্রাফটি লক্ষ্য করো এবং নিচের উত্তরগুলি দাও। গ্রাফটি দেখো, দেখলে বলেছে যে গ্রাফটি অসীমাবদ্ধ আলোর তীব্রতার পরিমাণ করা হলো C3 এবং C4 উদ্ভিদের CO2 ঘনত্বের প্রতি পাতার সালোক সংশ্লেষের হারের সাধারণ প্রতিক্রিয়া নির্দেশ করো। এ নম্বরে বলেছে কেস 1 এবং কেস 2 দ্বারা উপস্থাপিত গ্রাফটি চিহ্নিত করো। বিয়ে বলেছে কেস 1 এবং 2 উভয় ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে প্রচুর পরিমাণে এনজাইমের অবস্থান বর্ণনা করো। সিএ বলেছে কেস 2 উদ্ভিদের পাতার গঠনবিদ্যা আলোচনা করো। তাহলে প্রথমত এ নম্বরের অ্যান্সারে হবে কেস 1 এবং কেস 2 দ্বারা উপস্থাপিত যে গ্রাফটি রয়েছে সেই গ্রাফটি যথাক্রমে C3 আর C4 উদ্ভিদের CO2 ঘনত্বের প্রতি পাতার যে সালোক সংশ্লেষণের হারে সাধারণ প্রতিক্রিয়া রয়েছে সেটাকে নির্দেশ করে। আর বির ক্ষেত্রে কী হবে? কেস 1 আর কেস 2 উভয় ক্ষেত্রেই বিশ্বের সবচেয়ে প্রচুর পরিমাণে এনজাইম হলো রুবিস্কো, তাহলে এনজাইমটি কি? রুবিস্কো। আর সি এর ক্ষেত্রে হবে কেস 2 উদ্ভিদের পাতার যে গঠনবিদ্যা চেয়েছে সেক্ষেত্রে হবে এই উদ্ভিদের পাতার ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায়। তারপর মেসোফিল কোষ এবং বান্ডিল শীত কোষের নামে দুটি বিশেষ ধরনের কোষ থাকে। তাছাড়াও থাকে মেসোফিল কোষগুলির CO2 গ্রহণ করে আর কি করে? বান্ডিল শীত কোষগুলিতে কেলভিন চক্র ঘটে। ওকে, নেক্সট সেকশন ডি এর 5-এর একটাই কোশ্চেন থাকবে। কোশ্চেনটা দেখো, বলেছে যে চিত্রটি লক্ষ্য করো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। চিত্রটি দেখো, দেখলে প্রথমে বলেছে চিত্রে দেখানো ব্যাধিটি চিহ্নিত করো, পাথরের রাসায়নিক গঠন বর্ণনা করো। তারপরে বলেছে হরমোন প্রতিক্রিয়া দ্বারা কিডনির কার্যকারিতার দক্ষতার সাথে পর্যবেক্ষণ করা হয় যে অঙ্গগুলি থেকে, একে বলেছে যে অঙ্গগুলি থেকে স্রাব নিঃসৃত হয় তা উল্লেখ করো। আর 2 বলেছে কিভাবে এই হরমোনগুলি কিডনির কার্যকারিতা বজায় রাখছে। তাহলে এর ক্ষেত্রে হবে চিত্রে দেখানো যে ব্যাধিটি সেটার নাম কিডনি স্টোন বা বৃক্কে পাথর। তাহলে অ্যান্সার কী হলো? কিডনি স্টোন। পাথরের রাসায়নিক গঠন হলো ক্যালসিয়াম অক্সালেট। পাথরের রাসায়নিক গঠন চেয়েছিল, গঠনটা হলো ক্যালসিয়াম অক্সালেট। আর বিয়ের ক্ষেত্রে হবে বিয়ের 1-এর ক্ষেত্রে অঙ্গগুলি থেকে যে হরমোন নিঃসৃত হয় তা হলো পিটুইটারি গ্রন্থি, অ্যাডিনাল গ্রন্থি, কিডনি। মানে কিডনি যে আছে, কিডনি নিজেও কিন্তু একটি খরিত, সে তোমার ওটাকে কি বলে, এর থেকেও হরমোন নিঃসৃত হয়। ওকে, এরপরে যে আছে অ্যান্টিডাইউরেটিক হরমোন, এর ক্ষেত্রে কি হয়? অ্যান্টিডাইউরেটিক ইউরেটিক হরমোনকে এডিএইচও বলা হয়। এর ক্ষেত্রে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এটি কিডনিকে জল ধরে রাখতে সাহায্য করে, ফলে কি হয়? প্রস্রাবের পরিমাণ কমে যায় এবং শরীরের জলের ভারসাম্য বজায় থাকে। আর বিয়ের ক্ষেত্রে হবে অ্যালডোস্টেরন অ্যাডিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এটি হয় কিডনিকে সোডিয়াম ধরে রাখতে এবং পটাশিয়াম বের করে দিতে সাহায্য করে, যা কী করে? রক্তচাপ এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে। তাছাড়াও রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমে RAAS
এক্ষেত্রে কি হয়, কিডনি থেকে রেনিন নিঃসৃত হয় যা অ্যাঞ্জিওটেনসিনকে অ্যাঞ্জিওটেনসিন 1 এর রূপান্তরিত করে। অ্যাঞ্জিওটেনসিন 1 অ্যাঞ্জিওটেনসিন 2 এ রূপান্তরিত হয়, যা কী করে, রক্তনালীকে সংকুচিত করে এবং অ্যালডোস্টেরন নিঃসরণ বাড়ায়। তাছাড়াও এটি কি করে, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। আর এই হরমোনগুলি যে আছে, এই হরমোনগুলি একসাথে কাজ করে কিডনির কার্যকারিতাকে কি করে, বজায় রাখে বা ভালো রাখে বলতে পারো। এছাড়াও শরীরে যে সামগ্রিক হোমিওস্ট্যাটিস রয়েছে বা অভ্যন্তরীণ যে ভারসাম্য রয়েছে সেটাকেও রক্ষা করে। তাহলে আমাদের এই যে মডেল কোয়েশ্চেন সেটটি রয়েছিল বা স্যাম্পল কোয়েশ্চেন সেটটি যে রয়েছিল, এটা এখানেই আলোচনা করা কমপ্লিট হলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, আর তোমাদের পরীক্ষার জন্য জানাই বেস্ট অফ লাক।